নমস্কার বন্ধুরা, তোমাদেরকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভ দীপাবলি জানাচ্ছি। আজকে একটা গল্প বলি। একটু আগে আমার পুজোর ঠাকুরঘর দেখালাম, এরপরে আরও সাজিয়ে দেখাবো। বাইরে গেটের সামনে একটা আলপনা কিনেছি। তো আলপনাটা তো দেওয়ার ক্ষমতা এখন নেই বসে, তো কিনে রেডিমেড যে কিনতে পাওয়া যায় সেই কেনা আলপনাই লাগিয়ে দিয়েছি। কেনা আলপনাটাই লাগিয়ে দিয়েছি। আরও আলো টালো একটু দেবো, রাত্রিবেলা বারান্দায়ও দেবো। সেটা দিয়ে ওই ভূত চতুর্দশীর দিন থেকে টারান্দায় সব দিয়ে দেবো, বা তার আগের দিন থেকে। এই মোটামুটি ঠিক করেছি। দেখা যাক এবার ভগবান কি করেন। আমার আগের বার আমি কালী পুজোর দিন হসপিটালে গেছিলাম, একদম মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছিলাম, সেপ্টিসেমিয়া হয়ে গেছিলো। তো এবারে কি হয় জানি না। আগেরবার ওরকম কালী পুজো নিয়ে খুব মেতেছিলাম। আলো দিয়ে সাজানোটা, ওই সব মা কালী আমার প্রাণের দেবতা, আমি খুব কালী ভক্ত মানুষ। তো সেই জন্য কালী পুজো এলে একটা উত্তেজনা হয়, ভীষণভাবে আমি সাজাতে ভালোবাসি। তো আলো টালো সব আনালাম, সেই দিনই আমি নার্সিংহোমে ভর্তি হলাম। দুপুরবেলা আর রাখা গেল না। আমি বলছিলাম আজকের দিনটা কাটে, ওরা আর রাখতে সাহস করলো না, ভীষণভাবে প্রেশার ফল করে যাচ্ছিল। গিয়ে দেখা গেল সেপসিস হয়ে গেছে, সেপসিস শকে প্রায় চলে গেছে। যাই হোক, বেঁচে তো গেছি। আমার প্রাণটা খুব কঠিন, চট করে বেরোয়ও না। একটা গল্প বলছি আজকে, গল্পটা একটু বড় হবে। সেরম হলে দুভাগে বলবো। একা মল্লিকা দাঁড়িয়ে আছে বারান্দায়, ছোট্ট মেয়েটাকে নিয়ে কবে ঘর ছেড়ে চলে এসেছিল। তখন থেকেই বসন্তের রং ফিকে হয়ে গেছে। বসন্তের পর বসন্ত কেটে গেছে একা। তার একাকিত্বের ঘরে বসন্ত আর ফুল ফোটায়নি। সে কিন্তু তার ছোট্ট বারান্দায় টবে টবে অনেক ফুল ফুটিয়েছে, বিশেষ করে গোলাপ। গোলাপ তার খুব প্রিয় ফুল বলে বিয়ের পর স্বামী কৌশিক তাকে নানান রঙের অনেক গোলাপ এনে দিয়েছিল, তার সাথে একটা হিরে বসানো আংটি। মল্লিকা বলেছিল, ফুলই তো অনেক, আবার আংটি কেন? ছিটকে সরে এসে কৌশিক বলেছিল, মধ্যবিত্ত আর কাকে বলে? এত সাধারণ মানসিকতা নিয়ে আমার সাথে থাকবে কি করে? স্তম্ভিত মল্লিকা অবাক হয়ে চেয়ে থাকলো তার সদ্য বিবাহিত স্বামীর দিকে। এই রূপটা আজই প্রথম দেখল। কাল রাতেও সে যখন স্বামীর অনুরোধে গান গেয়েছিল, তখনও বলেছিল, এই টিপিক্যাল গানগুলো থেকে বেরিয়ে এসে একটু অন্য ধরনের গান গাও। সে গেয়েছিল যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। তখনও সে অবাক হয়ে বলেছিল, এ তো রবীন্দ্রসঙ্গীত, চিরকালীন গান। আমার ভালো লাগে না, মনে হয় কে যেন কানের কাছে মিনমিন করে কাঁদছে। তখনও স্তম্ভিত হয়ে গেছিল মল্লিকা। এই মানুষ কি? রবীন্দ্রনাথের গানকে বলে মিনমিনে? মল্লিকা লক্ষ্য করেছিল, ছোটোখাটো বিষয় নিয়ে কৌশিক প্রায় তাকে অপমানজনক কথা বলে, সেও নীরবে মেনে নেয়। সবে তো 3 মাস বিয়ে হয়েছে, এখনও যে অনেকটা পথ চলা বাকি। এখনই অধৈর্য হলে চলবে কি করে? মল্লিকা সাধারণ বাড়ির সাধারণ বিয়ে পাশ করা মেয়ে, আর কৌশিক বড়লোক বাড়ির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছেলে। চেহারায় সুন্দর, পয়সাও কোনো অন্ত নেই। তার তুলনায় মল্লিকা সত্যিই খুব সাধারণ, কিন্তু মল্লিকার মধ্যে একটা সুন্দর স্নিগ্ধ সৌন্দর্য ছিল। তার বড় বড় কাজল কালো চোখ দুটো যেন কথা বলতো। আর ছিল তার গানের গলা, কবিতা সাহিত্যের প্রতি গভীর অনুরাগ, যা কোনোটাই কৌশিককে আকর্ষণ করতে পারেনি। কৌশিকের পছন্দ ছিল উদ্যম উচ্ছল মেয়ে, যে তার পার্টিতে এসে এবং ঘরে সবেতেই স্বাচ্ছন্দ্য। উগ্র আধুনিকতার সাথে মানিয়ে নিয়ে চলতে মল্লিকাকে বাড়ির সবার কাছে পদে পদে লাঞ্ছিত, অপমানিত হতে হতো। তবু কান্নাকে লুকিয়ে রাখত হাসির আড়ালে। মা যখন অচলে মুখ মুছিয়ে জিজ্ঞেস করতেন,
তুই ভালো আছিস তো মা? হেসে উত্তর দিত, ভালোই তো আছি মা, কি চিন্তা করো না। মল্লিকা জানে তাকে বড়লোকের বাড়ি বিয়ে দিতে তার সাধারণ বাবা মা ক্ষমতার অতিরিক্ত খরচ করেছেন। মায়ের সব গয়নাগুলোই বোধহয় মেয়ের বিয়ে দিতে চলে গেছে। বাবা একদিন বললেন, হ্যাঁ রে, কৌশিক আসে না কেন একদম? ওর কি শ্বশুরবাড়িতে আসতে লজ্জা করে? জামাই ষষ্ঠীতে এত করে বললাম, তোর মা নিজে হাতে এত রান্না করলো, আর ও এলো না। মল্লিকা শান্ত গলায় বলেছিল, ও খুব ব্যস্ত বাবা, সময় পায় না। মল্লিকা জামাই ষষ্ঠীর দিন কৌশিককে বলেছিল, আজ একবার যাবে তো আমাদের বাড়ি? বলা নয় তো, যেন অনুনয় করা। কৌশিক বলেছিল, কেন, আজ কি আছে? আজ জামাই ষষ্ঠী। দূর, ওসব মানি না, আমার পার্টি আছে, অফিস পার্টি, কেরানিগিরি তো করি না, তাই ওসব জামাই ষষ্ঠী নিয়ে মাতামাতি করার সময় আমার নেই। তোমার যেতে হয় তুমি যাও, আমায় এসব থেকে দূরে রাখলেই আমি খুশি হব। তোমার খুশির জন্যই তো চেষ্টা করে যাই আপ্রাণ, সফল হচ্ছি কই। বেরোবার সময় এত কথা আমার ভালো লাগে না। যেতে হলে যেও, গাড়ি ড্রাইভার সব আছে। হ্যাঁ, হাতে টাকা আছে তো? টাকা না থাকলে বলো, শূন্য হাতে যেও না, বলে 2000 টাকার দুটো নোট বিছানায় ফেলে দিয়ে চলে গেল। মল্লিকার মনে হলো যেন সে ভিক্ষাপত্র নিয়ে দাঁড়িয়েছিল আর তার স্বামী ভিক্ষা দিয়ে গেল। এইভাবেই দূরত্ব বাড়তে থাকে দুজনের মধ্যে। কথা বলার সময় কোনো নেই। কৌশিক বাড়ি ফিরত অনেক রাতে। বাড়িতে থাকলেও ফোনে ব্যস্ত থাকতো ওর প্রিয় বান্ধবী শর্মিষ্ঠার সাথে। আগে মানসিক নির্যাতন ছিল, আস্তে আস্তে সেটা শারীরিক গিয়ে দাঁড়ায়। মাঝরাতে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া, মাঝে মাঝেই চর মারা, এসব লেগেই থাকতো। কৌশিকের বাবা মাও নির্বিকার। ছেলের কোনো কাজে কোনো প্রতিবাদ কখনো করেননি। উল্টে মল্লিকাকে বলেছেন, তুমি যদি একটু ওর মতো করে নিজেকে তৈরি করতে পারতে, তাহলে এত ঝামেলা হতো না। তার মধ্যে জন্ম হলো পিকুর, মল্লিকার মেয়ে। মেয়েকে দেখে খুব খুশি হয়েছিল, নিজেই নাম রাখলো মল্লিকার মেয়ে মালিনী। নিজেই নাম রাখলো মল্লিকার মেয়ে মালিনী। তারপর মল্লিকার থুতনিটা তুলে ধরে বলে, কি খুশি তো? এতদিন পর স্বামীর আদর পেয়ে মল্লিকার চোখে ধারা শ্রাবণ। এ কি, কাঁদার কি হলো? এত আনন্দের দিনে কেউ কাঁদে নাকি? মল্লিকা চোখে জল, মুখে হাসি নিয়ে বলল, খুব খুশি। তারপর একটা বছর ভালোই কাটলো। ঘটা করে মেয়ের অন্নপ্রাশন দিল। মা মেয়ের অনেক ছবি তুলল। ওদের তিনজনের অনেক ছবি উঠল। তারপর সেই একই ছবি ফিরে এলো। মল্লিকাকে একদিন ডাকলো, তারপর গলাটা পরিষ্কার করে বলল, দেখো, আমার মনে হয় আমাদের এবার আলাদা থাকাই ভালো। দুটো মানুষ সম্পর্কবিহীন হয়ে একই চাঁদের তলায় থাকার কোনো মানে হয় না। আমি শুধু পিকুর জন্যে মেনে নিচ্ছিলাম, কিন্তু আর সম্ভব নয়। আমি শর্মিষ্ঠাকে ভালোবাসি, ওই বা আর কতদিন অপেক্ষা করবে? মিউচুয়াল ডিভোর্সের কথাই বলছি। তোমার কোনো ভয় নেই, তোমার আর পিকুর জন্যে ভালো টাকা আমি দিয়ে দেবো। ডিভোর্সের দিন মল্লিকা কঠিন গলায় জানিয়ে দিল, মেয়ে নিয়ে আমার বেরিয়ে যখন আসতেই হচ্ছে, তখন মেয়ে তার মায়ের দায়িত্বেই থাকবে। মেয়ে আমারও, একা তোমার নয়। আমার মেয়ে কষ্টে থাকুক এ আমি চাই না। তোমার চার ওপর আর তো কিছু নির্ভর করে না। এমন বাবার মেয়ে যে তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হচ্ছে। প্রথম মেয়েকে মাসে একবার করে নিয়ে যেত। তারপর পিকু আর নিজেই কিছুতেই যেতে চাইতো না। কৌশিক অনেক অনুনয় বিনয় করে কিছুতেই মেয়েকে নিয়ে যেতে পারেনি। মল্লিকা বাবার একটা মেয়ে, তাই থাকার কোনো অসুবিধে হয়নি। নাতনি আসায় বাড়িটাকে নতুন করে সাজিয়েছিলেন মল্লিকার বাবা, আর একতলার একটা ঘরে মল্লিকার গানের স্কুল হলো। তাছাড়াও একটা নামকরা স্কুলে গানের টিচারের কাজ পেল। ভালোভাবেই চলে যাচ্ছে। বাবাও বেশ কিছু টাকা রেখে গেছেন তার প্রভিডেন্ট ফান্ডের। বাড়ির একটা দিক ভাড়া দেওয়া হয়েছে, তাই মা মেয়েকে তার সবটুকু দিয়ে মানুষ করতে কোনো অসুবিধা হয়নি। কৌশিকও মাঝে মধ্যেই মেয়ের নাম করে টাকা পাঠিয়ে দিত,
মল্লিকা সেই টাকাগুলো ওর নামেই জমিয়ে রাখত। একদিন ওই টাকার সাথে একটা ছোট খাম এলো। তাতে লেখা আছে, সমুদ্রের উচ্ছ্বাস উদ্দামতা দেখতে ভালো লাগে, কিন্তু দিঘির শান্ত স্নিগ্ধ জল একটা শীতল আশ্রয় দেয়। সেটাই বোধহয় ভালোবাসার আশ্রয়। মল্লিকা চিঠিটা পড়ল, তারপর রেখে দিল। ড্রাইভার জিজ্ঞেস করলো, বৌদি কিছু উত্তর দেবেন না? আমি তোমাদের আর বৌদি নই মদন, আপনি আমাদের চিরকালের বৌদি। মদনের উত্তর। মল্লিকা যেন একটু আনমনা হয়ে গেছিল, চমকে উঠে বলল, কি বললে? উত্তর না কিছু দেবার নেই আর। উত্তর না কিছু দেওয়ার নেই আর। না, দাদা বলছিল বৌদি কোনো চিঠি দিলে নিয়ে এসো। আমার কিছু দেবার নেই আর, বলে দিও তোমার দাদাকে। এরপর মাঝে মাঝেই টাকা আসতে লাগলো। মল্লিকা দুবার ফিরিয়ে দিয়েছে, আবার চিঠি এসেছে। তাতে লেখা ছিল, আমার সবই আছে, শুধু ঘরটা খালি আছে। একটা কচি মেয়ের গলার আওয়াজ নেই, আর আমার জন্য কারো অপেক্ষা নেই। মল্লিকা তার কোনো উত্তর দেয়নি। আবার চিঠি এসেছে, দোলে শান্তিনিকেতনে এসেছিলাম। চারিদিকে লাল পলাশ আর কৃষ্ণচূড়া রাধাচূড়ার ছড়াছড়ি। একা একা লাল মাটির রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। কিসের যেন অভাববোধ আমার মনটাকে অশান্ত করে রেখেছিল। যে কৃষ্ণচূড়া লাল পলাশ আমি নিজে হাতে ছিঁড়ে ফেলে রক্তাক্ত করেছিলাম, সেই ফুলগুলোকেই ফিরে পাওয়ার জন্যে এত আকুলতা কেন বলতে পারো? এরকম চিঠি মাঝে মাঝে আসতো। এবারের জন্মদিনে একটা রজনীগন্ধা স্তবক এবং রবীন্দ্রনাথের ঘরে বাইরে এনে উপহার স্বরূপ। তাতে লেখা ছিল, এটুকু ফিরিয়ে দিও না প্লিজ। আচ্ছা, এবার যদি পথ ভুল হয় তাহলে একবার যদি পথ ভুল হয় তাহলে কি পথ ঠিক করে নেওয়ার আর কোনো উপায় থাকে না? মল্লিকা এই চিঠির উত্তরে লিখেছিল, আপনার ঘরে এখন বউ আছে, তা সত্ত্বেও অন্য নারীকে চিঠি লিখে বিব্রত করাটা অপরাধ। যে পথ আলাদা হয়ে বেঁকে যায় সে পথ আর এক হয় না। তারপর আর চিঠি আসেনি। আজ বাড়ির সামনে হঠাৎ অনেক দিন পর দেখলো কৌশিকের গাড়ি এসে দাঁড়ালো। হাত ভর্তি নানান রকম গোলাপ নিয়ে কে নামছে গাড়ি থেকে। কৌশিক না? এ কি চেহারা হয়েছে ওর! মাথার চুল নেই, গালে খোঁচা দাড়ি। কোথায় গেল সেই উজ্জ্বল ঝকঝকে চেহারা? সে তাড়াতাড়ি দরজা খুলে দিল। এই চেহারা দেখে অভিমান কোথায় চলে গেল, যেন বরং উৎকণ্ঠায় ভরে গেল। কৌশিক হাত বাড়িয়ে গোলাপগুলো হাতে দিয়ে বলল, আজ নিজেই এলাম, কারণ না এসে আর উপায় ছিল না। মল্লিকা অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে কোনো রকমে বলল, কি হয়েছে তোমার? কই কিছু না তো, তবে এমন দেখাচ্ছে কেন? ওই শরীরটা ভালো যাচ্ছে না। সে তো বুঝতেই পারছি। একটু চা খাওয়াবে তো? হ্যাঁ, এক্ষুনি আনছি। আর ফুলগুলো? মল্লিকা পরম যত্নে ফুলগুলো ফুলদানিতে সাজিয়ে রাখল। মিলু বহুদিন পর আবার এই ডাক শুনে চমকে উঠল। আজ কিন্তু তোমার কাছে দুটো আবদার রাখবো, তা তোমায় রাখতে হবে। বলতে পারো এটা আমার শেষ আবদার, আর তোমাদের জ্বালাবো না। কি আবদার? মল্লিকার গলাটা কেঁপে উঠল। আরে ভয় পেলে কেন? আজ ভালোবাসার দিন, তাই ভালোবাসার মানুষের কাছেই আবদার রাখছি। আমি তোমার ভালোবাসার মানুষ? অবাক করলে। আসলে মানুষটা কাছে থাকলে তাকে বোঝা যায় না, আর যাকে ভালোবাসা বলে ভুল করেছিলাম সেটা ছিল মোহ, আর কিছু না। তোমরা চলে আসার কিছুদিন পর বুঝতে পারলাম আমার ঘরটা আর ঘর নেই, সেটা একটা হোটেল হয়ে গেছে। কি আবদার বললে না তো? আজ তোমার হাতে গরম ফুলকো লুচি খাবো, আর তোমার গলায় সেই গানটা শুনবো। কোন গান? আমার মল্লিকা বনে। সে গান তো তোমার। থাক না পুরনো কথা মিলু, অনেক শাস্তি পেয়েছি, তাও কি তোমাদের আশ মিটছে না? জীবনটা তো শেষ হয়ে এসছে। মানে? আমায় দেখে বুঝতে পারছো না? আমার কেমো চলছে। কি বলছো তুমি?
শাস্তি তো আমায় তুমিই দিয়ে গেলে। সারা জীবন যেখানেই থাকো তবু জানতাম মানুষটা তো আছে, সেটুকুও কেড়ে নিচ্ছ। আমি কি করব বলতে পারো? না পারবো ওখানে গিয়ে তোমায় দেখতে, না আমার কাছে এনে রাখতে। আমার সব অধিকার তুমি ছিনিয়ে নিয়েছো। এখন বলছো গান গাইতে, এরপর আর গান হয়? বেশ, তবে লুচি খাওয়াও। লুচি খেয়ে কৌশিক একটা খাম দিয়ে বলল, এটুকু পিকুর জন্যে বাঁচিয়ে রেখেছিলাম। পিকুকে বলো এটা তার জন্যে তার হতভাগ্য বাবার উপহার। তোমাকে ও মাম মাম্পি যাবে তোমার সাথে। জানি তো, ফোন করে কথা বলে নিলাম তো। আর যা করে নিচ্ছি। হ্যাঁ, আমি 3টে রুটি খেয়ে নিয়েছি, তাই একটু তাড়া নেই কিছু। ব্যাস, মাঝখানে কথা বলে হয়ে গেল, তবু গল্পটা শেষ করে নিই। বাড়ির মধ্যে এরকম তো হবেই, সংসার চলছে। লুচি খেয়ে কৌশিক একটা খাম দিয়ে বলল, এটুকু পিকুর জন্যে বাঁচিয়ে রেখেছিলাম। পিকুকে বলো এটা তার জন্যে তার হতভাগ্য বাবার উপহার। তোমাকে কিছুই দিয়ে যেতে পারলাম না, সব আর একজন নিয়ে নিয়েছে। পারলে আমায় ক্ষমা করো। চলে গেল কৌশিক তার শেষ কথাটা বলে দিয়ে। আর মল্লিকা অঝোর ধরে কেঁদে চলেছে আর বলছে, সারা জীবন তো দূরেই ছিলে, তবে এতদিন পর কেন এসে আবার আমায় কাঁদিয়ে গেলে। নমস্কার।